সারাদিন বাইরের বারান্দায় চেয়ার টেবিল পেতে বসে থাকি, কিন্তু আজ পর্যন্ত একজনও রুগী এলো না। গ্রাম ছেড়ে এত দূরে এসেছো, রাজার বাড়িতে এসেছো, এখানে তোমাকে কেউ চেনে না বাবা। ধৈর্য ধরে কয়েকটা দিন অপেক্ষা করো। তাহলে তাহলে আমাকে দুটো রুটি তরকারি দে, খেয়ে দিয়ে ডাক্তারখানায় গিয়ে বসে থাকি। রুটি রুটি তো করতে পারিনি বাবা, বাড়িতে চাল আটা কিচ্ছু নেই। তাই তো আমার কয়েকটা বই খাতা বিক্রি করে আমি তোমার জন্য একটু গুড় আর মুড়ি এনেছি। সপ্তমী, হ্যাঁ বাবা, নিজে উপোস করে থাকতে পারবো, কিন্তু মেয়ে হয়ে তোমাকে তো আমি না খাইয়ে রাখতে পারবো না বাবা। পারবি না মা, পারবি না। তবু এদেশের মেয়ে কন্যা সন্তানের জন্ম হলে আতুর করে নুন খাইয়ে মেরে বাবা চল মা চল। আমি তোর নেয়া মুড়ি খেয়ে এদেশের সব পাপের প্রায়শ্চিত্ত করবো। তুমি মুড়ি খেতে যাবে কেন? আমি বাজার থেকে চাল ডাল আনাজপাতি আমি সব নিয়ে এসেছি, আর আপনার জন্য স্পেশাল কচুরি আর জিলেবি। চলুন বাবু, চলুন চলুন, খেয়ে নেবেন, চলুন। তো অত টাকা তুই পেলি কোথায়? আপনার আশীর্বাদে আমি স্টেশনের মালবাবুর ঘরে একটা খাতা লেখার ঠিকে কাজ পেয়ে গেছি বাবু। বাবা, তুই যখন কাজ পেয়ে গেছিস রাজা, তখন আমিও রুগী পেয়ে যাব রে। তারপর এই সত্যমির একটা বিয়ে দিতে পারলেই। আমার বিয়ের জন্য তোমাকে ভাবতে হবে না বাবা। নো 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 নো, বিয়ের ব্যাপারে মেয়েদের কোনো কথা বলতে নেই। আপনি কিচ্ছু ভাববেন না বাবু, আমি আজই একটা ঘটক ধরে নিয়ে আসবো। তুমি এ ব্যাপারে কোনো কথা বলবে না রাজাদা। রাজা না বললেও আমি বলবো রে। ছেলেরা দায়িত্ব ছেড়ে ফেললেও আমি তো তা পারবো না। মেয়ের বিয়ে তার বাপের জন্য পরকালের পথ খুলে দেয় রে। এই যে কত বড় আনন্দ, কত বড় পুণ্য, মেয়ের বাপ ছাড়া কেউ বুঝবে না রে, কেউ বুঝবে না। বাস, এভরিথিং ফাইনাল। এখন একটা ভালো ছেলে পাওয়া গেলেই এই শুভ দিন দেখে এই বাংলা বাড়িতে সানাই বাজিয়ে দেব। রাজাদা, আমার বিয়ে নিয়ে তুমি কেন এত নাচানাচি করছো? আমি যে তোমার ভালো চাই, তাই তো তোমার মনের এক অলিক স্বপ্নকে আমি ভেঙে দিতে চাই। স্বপ্ন কি আমি একাই দেখি রাজাদা? তোমার মনের গভীরেও কি কোনো স্বপ্ন কি দেয় না? ওঠে রঙিন সিনেমার মতো অবাস্তব কল্পনার ছবি মনের আকাশে ভেসে উঠে মিলিয়ে যায়। কারণ আমার মতো ছেলের যে স্বপ্ন দেখাটা মানায় না। আমি যে সামান্য একটা চাকর। আজ তুমি সত্যিকারের রাজা। আমরাই তোমার রাজপ্রাসাদে আশ্রয় নিয়েছি, তাই তো সব হারিয়ে আজ আমি একটা সত্যি কথা বলার সাহস পেলাম। কি সেই সত্যি? আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। হৃদয় ছেড়ে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি জানতে। সে কথা যদি তুমি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। সে কথা তুমি যদি জানতে।
রাজাদা, তুমি আমাকে ফিরিয়ে দেবে না? বলো 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 রাজাদা, সত্যি করে বলো না, তুমি আমাকে ফিরিয়ে দেবে না? না না না, রাজা এত সহজে তোমার প্রশ্নের উত্তর দেবে না। তবে তুমি আমার নিজে লোক, তাই রাজাকে বলে তোমার ব্যাপারটা আমি ফিট করে দেবো। না চাচা, যদি কোনোদিন নিজেকে উপযুক্ত করে গড়ে তুলতে পারি, সেদিন আমি আপনার আদেশ মাথা পেতে নেব, তার আগে না। নিজেকে এত ছোট ভাবছো কেন? তুমি তো আজ একটা চাকরি পেয়েছো। মিথ্যে মিথ্যে মিথ্যে, ঝুট ঝুট, সব ঝুট সব ঝুট। কারণ একটু আগে আমি রাজাকে দেখেছি স্টেশন যাত্রীদের মালপত্র মাথায় করে বয়ে নিয়ে যেতে। ছি 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 রাজা, তুমি আমাদের মুখে ভাত তুলে দেওয়ার জন্য খুলিগিরি করছো। ছি 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 ছি। না, সব তুমি না ছি ছি করে রাজাকে ছোট করো না। কারণ রাজা কোনো অন্যায় করেনি, চুরি করেনি, ডাকাতি করেনি, এমনকি ভিক্ষেও করেনি। নিজে গতরও খেটে তার পয়সা নিয়ে এসছে। এর মধ্যে তো কোনো লজ্জার কিছু নেই। তাহলে সেটা স্বীকার করতে পারোনি কেন? বলো বলো, উত্তর দাও, বলো। সত্যি কথাটা জানতে পারলে বাবু যে ভীষণ দুঃখ পেত। দুঃখ কেন পাবো রে রাজা? মানুষ পথের দূর থেকে পাথর কুড়িয়ে এনে বটতলায় বসিয়ে পুজো করে। বাবু, আজ থেকে আমিও তোকে পুজো করবো রে। ছি 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 বাবু, এ কথা শুনলে যে আমার পাপ হবে, তবু আমি তো কিছু পুণ্য অর্জন করবো রে। যাও সপ্তমী, যাও, রাজা রানা চাল দিয়ে ভাত রান্না কর। জীবনে এই প্রথম সত্য ডাক্তার তার ছেলের পরিশ্রমের পয়সা ভাত খাবি নি। তাহলে আজ আমি রান্না করবো বাবু, আমার এই মহাগুরুর জন্যে মহাপ্রসাদ রান্না করবো। তাহলে রাজাকে বলো আর 4টে চাল বেশি নিতে। আজ আমার তোমাদের বাড়িতে নেমন্তন্ন তো খায় বাইরের লোক। আজ আমরা ভাতের থালায় সবাই মিলে সুখ দুঃখটাকে ভাগ করে নেব। সুখ দুঃখটাকে ভাগ করে নেব। ও ডাক্তারবাবু, আপনি তাড়াতাড়ি একটু বাইরে যান। বাইরে গিয়ে দেখুন রুগী লাইন দিয়ে এসে বসে আছে। রুগী এসেছে? কি বলছো তুমি? এতদিন কেউ এলো না, আজ হঠাৎ লাইন লেগে গেল। এই দেখুন, তার জন্য আমাকে একটু কলকাঠি নাড়তে হয়েছে। কলকাঠি নেড়েছ? হ্যাঁ, কলকাঠি। ব্যাপারটা হচ্ছে কি, এটা তো প্রচারের যুগ, আরে সোশ্যাল মিডিয়ার যুগ। তাই আপনার তো কোনো প্রচার নেই। তাই আপনার হয়ে আমি 2 দিন ধরে লাগাতার লোককে বলে বেরিয়েছি, আরে সত্য ডাক্তার কোথায় আছে? সবাই বলো সত্য ডাক্তার হবেন। হ্যাঁ, তারপর নিজেরাই খুঁজে লাইন দিয়ে তোমার বাড়ির সামনে এসে বসে আছে। তুমি গিয়ে বাইরে দেখলে অবাক হয়ে যাবে, অবাক। আমরাও নিজের বাবাকে ভাগাড়ে দেখে অবাক হয়ে যাচ্ছি মিহির আলী। অবাক হবার কিছু নেই, ছেঁড়া জুতোকে তো মানুষ ভাগাড়েই ছুঁড়ে ফেলে দেয়। বাবা, আমি বড় বংশের মেয়ে হয়ে আপনাকে কিছুতেই এই ঝুপড়িতে থাকতে দেব না বাবা। এটা তোমাদের ফ্ল্যাট বাড়ি নয় বৌমা, এখান থেকে আমাকে তাড়িয়ে দেওয়ার কোনো অধিকার তোমাদের নেই। কিন্তু আপনাকে এখানে থাকতে দেখে যে আমার 2 চোখ ফেটে জল পড়ছে বাবা। হ্যাঁ, আসাই উচিত। কারণ কোনো ভদ্রলোকের কষ্ট দেখলে আজকাল শিয়াল কুকুরের চোখেও জল আসে। বাবা বাবা, তুমি কোনো ভদ্রপাড়া ভাড়া নিয়ে তুমি উঠে যাও। আমরা না 2 ভাই তোমাকে মাসে মাসে ভাড়াটা দিয়ে দেবো। না বলে না, সত্য ডাক্তার একবার যেখানে থুতু ফেলে সেখানে আর হাত বাড়ায় না। কিন্তু আমরা স্টেশনের পাশে ফ্ল্যাট নিয়েছি। পাড়া প্রতিবেশী যদি জানতে পারে আমার বাবা এই ঝুপড়িতে থাকে, তাহলে আমরা তো মুখ দেখাতে পারবো না। ও আরে তাই বলুন। আরে নিজের বাপের জন্য দুঃখ হচ্ছে না, আসলে দুঃখ হচ্ছে নিজেদের মান সম্মান বাঁচানোর জন্য মরা কান্না কাঁদতে এসেছে। উফ, বাজে কথা বলে কোনো লাভ নেই। যে জন্য এসেছো সেই কথাটাই বলো না। শোনো বাবা, তুমি ইন্দ্রাণীকে কি একটা ওষুধ দিতে না? তুমি নামটা লিখে দাও তো প্রেসক্রিপশনে। আমি বঞ্চ কলকাতা কিনে নিয়ে এসে খাওয়াবো। কেন? সেদিন যে বললি এখন তোর অনেক বড় বড় ডাক্তার দেখানোর ক্ষমতা আছে। আরে আছে বলেই তো কলকাতা অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছি, স্ক্যান করেছি,
কিন্তু মাথার যন্ত্রণা কিছুতেই যাচ্ছে না। তাড়াতাড়ি লিখে দিন না বাবা, এই নোংরা পরিবেশে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। তাহলে ফিরে যাও। আমি কোনো বেঈমানের জন্য প্রেসক্রিপশন লিখতে পারবো না। না না ডাক্তার দাদা, না, এটা বললে তো চলবে না। কোনো রুগী ডাক্তারের কাছ থেকে কখনো ফেরত যেতে পারে না। আপনি বলুন, এক কাজ করুন, ওষুধটা আপনি লিখে দিন। টাকা দিন স্যার, 70 ডাক্তারের ফি। তুমি নিজের ছেলের কাছে ফি চাইছো বাবা? হ্যাঁ, কারণ ছেলে বৌমার জন্য বিনা পয়সা বেকার খাটার কাজটা আমি ছেড়ে দিয়েছি। আপনার কি একটু চক্ষু লজ্জা নেই? আপনি না আমাদের পরম আত্মীয়। ও ম্যাডাম, মানুষের দুটো পায়ের মধ্যে যত আত্মীয়তা থাকুন না কেন, ওই জুতোটা খুলে দুটো পা একসঙ্গে ঢুকিয়ে দেবেন, ঢোকাতেই পারবেন। কিন্তু আমি বড় বংশের মেয়ে, টাকা খরচ করতে আমি ভয় পাই না। ও আচ্ছা, এই নিন, দিন প্রেসক্রিপশন। চলে এসো। আমি তাহলে রুগী দেখতে যাচ্ছি মেয়ে। না না, দাঁড়ান 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 দাঁড়ান, রুগী দেখতে যাওয়ার আগে আপনি এই চিঠিটা নিয়ে যান। মানে ব্যাপারটা হচ্ছে, কদিন ধরে পোস্ট অফিসে এসে পড়েছিল, আপনার নতুন বাসার ঠিকানাটা ওরা জানে না তো, তাই ডেলিভারি দিতে পারেনি। দেখুন দেখুন, পড়ে দেখুন কি আছে। পুলিশের আইজি সাহেব আমার চিঠির উত্তর দিয়ে লিখেছেন, ভরদ্বাজের বিরুদ্ধে গোপনে তদন্ত শুরু হয়ে গেছে। ডাক্তারবাবু, এতে আনন্দ পাওয়ার কিছু নেই, কারণ এদেশের থিয়েটারে, সিনেমায় শেষ দৃশ্যে পুলিশ এসে প্রবেশ করে, কিন্তু আমাদের বাস্তব জীবনের পুলিশ কোন দৃশ্যে এসে প্রবেশ করবে তা তো নিজেই জানে। তবু জীবন নাটকের পালাকার ওই উপরে বসে একটি কথাই লিখে চলেছেন মেহের আলী, সত্যমেব জয়তে। ডাক্তারবাবু, তাই তো আমি এদেশের সমস্ত পালাকারদের ডেকে ডেকে বলি, যতক্ষণ একটি শিশু বিনা চিকিৎসায় কোল খালি করে যায় মা, তুমি তুমিও না পালাকার। যতক্ষণ একটি শিশু বিনা চিকিৎসায় কোল খালি করে যায় মা, তুমিও না পালাকার। এদেশে যতদিন শোনা যায় ধর্ষিতা ইমরানার চিৎকার, তুমি না পালাকার। ঘুমিও না কলমে দাও সারা, ঘুমিও না কলমে দাও সারা। মাঠে মাঠে মানুষ রাত জেগে বসে আছে, মাঠে মাঠে মানুষ রাত জেগে বসে আছে, শুনতে তোমার আহ্বান, শুনতে তোমার আহ্বান। যতক্ষণ শিশু বিনা চিকিৎসায় কোল খালি করে যায় মা, তুমিও না পালাকার, তুমি ঘুমিও না পালাকার, তুমি ঘুমিও না। এইবার আমি এক নতুন সুরে জীবনের পালা গান বাঁধবো, আর যে পালার নায়িকা হবে ওই পামেলা। রিমঝিম, এই রিমঝিম, রিমঝিম। কি হলো গো? এমন করে বাড়ির ভেতরে আমার নাম ধরে চিৎকার করছো কেন? বেশ করেছি। কি ব্যাপার, এই বিলিতি পোশাক ছেড়ে তুমি শাড়ি পরেছো, মাথায় সিঁদুর পরেছো, বলি তোমাদের কোনো মিটিং ফিটিং আছে নাকি? না না, আমি ওই
ওসব মহিলা সমিতি টমিতিতে যাও না, ছেড়ে দিয়েছি। কিন্তু আমাকে যে এক্ষুনি বেরোতে হবে, পামেলার জন্মদিনের নিমন্ত্রণ আছে, আর আমি ওখানে গিয়ে লাঞ্চ খাবো। না না, আমি আজকে তোমাকে কোথাও যেতে দেব না, ওই মেয়েটার কাছেও যেতে দেব না। বড় দেরি করে ফেলেছে রিমঝিম। এই মনের ঘরে আমি যে সিংহাসন পেতে রেখেছিলাম, তুমি বহুদিন সেটাকে খালি করে রেখে দিয়েছো। আর সেই শূন্য আসনে কেউ না কেউ তো একজন বসবেই। তার মানে কোন ট্রেনই কারোর জন্য কোন স্টেশনে অনন্তকাল জন্য অপেক্ষা করে থাকে না। তাই তাই খুব শীঘ্রই আমি তোমাকে ডিভোর্স করে ওই পামেলাকেই বিয়ে করব। তুমি এই কথা বলতে পারলে? এত অসভ্য লম্পট কোথাকারে! তুমি তুমি আমার গায়ে হাত তুললে। এই হাতটা যদি কার্তিক দা আগে তুলতে পারতো, তাহলে হয়তো এইভাবে মিথ্যে অভিনয়ের আসর বসাতে হতো না। অভিনয় মানে? মানে পামেলা নামে কোথাও কোনো মেয়ের অস্তিত্ব নেই। সিনেমার টিকিট, শুকনো ফুল, সেন্টের শিশি আমি দিয়ে কার্তিক দাকে একটা নতুন গল্প বানাতে বলেছিলাম। তুমি সত্যি বলছো তো অজন্তা? হ্যাঁ, এই আঘাতটা না করলে তোমার মুখ থেকে ওই মেখি আধুনিকতার মেকআপটা কিছুতেই মোছা যেত না। আজ আমি বুঝতে পেরেছি গো, তুমি ঠিকই বলেছো। আমি এতদিন ঘর থাকতেও কোনোদিন ঘরণী হতে পারিনি। তাই তো আজকে আমি নিজেই আমার স্বামীর ঘরে ফিরে যাব। তাই যাও ঠাকুরজি, মেয়েদের জীবনে স্বামীর চেয়ে বড় কেউ নেই। মা, বাবা, ভাই, বোন মারা গেলে দুঃখ কষ্ট কম হয় না, কিন্তু স্বামী চলে গেলে যে সর্বস্ব চলে যায়। আর সেটা যদি তুমি সত্যিই বুঝে থাকো, তাহলে এই মুহূর্তে এক বস্তে তোমাকে এই বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হবে। আমার মেয়ে তোমার মতন ভিকিরির সঙ্গে পথ ছেড়ে যাবে না। তোমার মেয়ে নয় বাবা, এক বাংলার বধূ। এতদিনে সে নিজের ঘরে যাবার পথটা চিনতে পেরেছে, তাই কারো লাল চোখের সিগন্যাল তাকে সেই পথ থেকে আটকাতে পারবে না বাবা। কিন্তু একবার এই বাড়ি ছেড়ে চলে গেলে বিষয় সম্পত্তি তুই কানা করিও পাবি না। কানা করিটা আপনি বা কোথায় পাবেন কাকা বাবু? সেদিন যে বললেন এই বিষয় সম্পত্তি সব নাকি রাহুলের, আপনি শুধু চক্ষের মতো সেটাকে আগলে রেখেছেন। হিসেবটা তোমাকে আমি একদিন ভালো করে বুঝিয়ে দেব বৌমা। আমাকে কিন্তু কোনো কিছু বোঝাবার চেষ্টা করো না বাবা, তাহলে কিন্তু আজকেই আমি হাতে তোমার হাড়িটা ভেঙে দেব। আবার আসিব ফিরে ধান সিঁড়ি ফিরে এই বাংলা। আবার আসিব ফিরে ধান সিঁড়ি ফিরে এই বাংলা। হয়তো মানুষ নয়, হয়তো সবুজের শালিকের বেশে। আবার আসিব ফিরে ধান সিঁড়ি ফিরে এই বাংলায়। আবার আসিব ফিরে ধান সিঁড়ি ফিরে এই বাংলায়। রিমঝিমকে যদি ফিরিয়ে আনতে চান, তাহলে জামাই ষষ্ঠীর দিন আমার নামে একটা নিমন্ত্রণ পত্র পাঠাবে, আর আমি ওকে সঙ্গে করে নিয়েছে আম, জাম, কাঁঠাল আর কলার সঙ্গে একটু জামাই আদরও খেয়ে যাব। জামাই আদর। আদর না রে, আদর না। এইবার আমার সামনে এলে দুটো হাত দিয়ে আমি তোর গলা টিপে শেষ করে দেব। এই দুটো হাতটা কোথায় পাবেন কাকা বাবু? এই 36 নম্বর খেলায় আপনার হাত তো এই মাত্র কেটে গেল। হ্যাঁ, মানে ওই রিমঝিম, বাকি আছে ওই ভুবন। এবার ওই হাতটা হাঁড়ি কাটে গলা দিয়ে বসে আছে, কোপটা কখন পড়ে সেটাই দেখুন।
বয়সে এখন সুখের হাতছানি, তাই তো বাবাকে নিয়ে এক্ষুনি আমি সিনেমা হলের ভিত পুজো করতে যাচ্ছি। তুমিও চলো না বউ। টাকাটা যখন ধরে রাখতে পারলে না, ওই টাকায় কেনা দুটো মিষ্টি খেয়ে এসো। আজ গা শুদ্ধ সবার নিমন্ত্রণ। বিনা নেমন্তন্ন এখানে আসতে বাধ্য হয়েছি ভরদ্বাজ বাবু। কিন্তু তোমার সঙ্গে কথা বলার মতো সময় আমার নেই অফিসার। আপনার সঙ্গে নয়, আমি আপনার ছেলের সঙ্গে দুটো কথা বলতে চাই। আমার সঙ্গে কি কথা? আপনার সিনেমা হলের লাইসেন্স আর ব্যাংকের কন্ট্রাক্টের কাগজ দুটো একবার দেখাবেন। কোন অধিকারে আপনি ওগুলো দেখতে এসেছেন? ব্যাংকের ম্যানেজার আর ডিএম সাহেবের কাছ থেকে আমি সেই রকম নির্দেশ পেয়েছি। এই অফিসার, না, 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 না। ও কাকাবাবু, আপনি এইভাবে মাথা গরম করবেন না। আরে বাবা, ভুবনের কাছে যখন লাইসেন্স আছে ওগুলো দেখিয়ে দিলেই তো এই পুলিশ অফিসার সুসুর করে চলে যাবেন। এক মিনিট অফিসার, একটু এদিকে আসুন। ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই। আমি আপনাকে 10,000 টাকা দিচ্ছি। আপনি আমাকে ঘুষ দিতে চাইছেন? আই ডিয়ার ইউ অফিসার, কোন সাহসে আপনি একজন ভদ্রলোকের গায়ে হাত দিয়েছেন? ভদ্রলোক নন, উনি একজন জোর চোর চিটিং বাজ। তাই সিনেমা হলের লাইসেন্স দেখতে চাইছি বলে উনি আমাকে ঘুষ দিতে চাইছেন। মিথ্যা কথা। ভুবনের কাছে লাইসেন্স থাকতেও আপনাকে ঘুষ দিতে যাবে কেন? সেটা ওকেই আপনারা জিজ্ঞাসা করুন। নিশ্চয় করব। তারপর আপনার নামে আমি উপরে নালিশ জানাবো। এই ভুবন, কাগজগুলো দে তো, দে বলছি। এই দেখুন, এই দেখুন কাগজ। এবার বলুন কি বলবেন। বলবো, এগুলো সব জাল কাগজ। জাল কাগজ? হ্যাঁ, ওর নামে কোনো লাইসেন্স ইস্যু হয়নি আর ব্যাংকের সাথে কোনো কন্ট্রাক্ট হয়নি। ও কাকাবাবু, শুনছেন? ওগুলো নাকি সব জাল কাগজ। এবার কি হবে কাকাবাবু? ভুবনকে তো এবার জেলে ভরে নিয়ে যাবে। এর শাস্তি ওকে পেতেই হবে। এই কাকাবাবুর সঙ্গে যে জোচ্চুরি করবে তাকে আমি নিজে হাতে শাস্তি দেব। ঠিক বলেছিস রাহুল, ঠিক বলেছিস। যে কাকা তোকে কোলে পিঠে মানুষ করেছে, এইভাবেই তার ঋণ শোধ কর। এই নে চাবুক। রাহুল, রাহুল আমার একটা কথা শোন। রাহুল, চুপ কর শয়তান। রাহুল শোন। রাহুল, তুই আমার কাকার নামে কালি দিয়েছিস। রাহুল, ভদ্রাচার্য মিথ্যে কথা বলেছিস। তোর কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই। বেশ বেশ রাহুল, আমাদের জন্য কিছুটা তুলে রাখুন। আপাতত ওকে আমি অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি। আপনার মতো সত্যনিষ্ঠ মানুষ নিশ্চয়ই তাতে বাধা দেবে না। চলুন চলুন। টাকাটা যে এখানে পড়ে রইল রাহুল, আরে এটার কি হবে? আমি এটাকে সিন্ধুকে তুলে রাখছি। আমার ছেলে ভুবন যে এত বড় অধঃপতন হলো, তাতে তোর কোনো দোষ নেই রে ভরদ্বাজ, সব দোষ ওই রাহুলের। আরে এতখানি বয়স হলো, এত বড় ঘর সংসারে সব দায় তুই ভরদ্বাজের উপর চাপিয়ে রেখেছিস। তাই তো ভরদ্বাজ নিজের ছেলে মেয়েদের ওপর নজর দিতে পারে। ঠিক বলেছো বাবা। কিন্তু কিন্তু আমি আর তোমাকে এত বড় বোঝা বইতে দেবো না কাকা। ওই টাকাটা তুমি অজান্তার হাতে তুলে দাও। না রাহুল, না না রাহুল, আমার কোনো অসুবিধা হবে না। তবু এতদিন ধরে আমরা তোমার উপরে অনেক জুলুম করেছি কাকা, এইবারে তোমাকে ছুটি দেব। যাও যাও অজান্তা, টাকাটা নিয়ে যাও, যাও। দিন কাকাবাবু, আশা করি আপনি সব গুনে গেথেই রেখেছেন। আমাকে আর নতুন করে গুনতে হবে না। শুধু টাকা নিলেই হবে রে বৌমা, কাছারি সেরেস্তা এমনকি সিন্ধুকের চাবিটাও তোমার আসলে বাঁধতে হবে। ভরদ্বাজ আর আমি এবার ওই ধর্মকর্ম করে দিন কাটাবো। না না রাহুল, বৌমা ছেলে মানুষ, এত বড় দায়িত্ব কিছুতেই পারবে না। নিশ্চয়ই পারবে, নালে এত লেখাপড়া শিখে কি লাভ?
দাও বলছি, দাও বলছি, দাও। এগুলো রাখো অজন্তা। না না আমি পারবো না। কেন পারবে না? শ্বশুর শাশুড়ির বোঝারা তো বাড়ির বউকেই বইতে হয়। আর ভরদ্বাজ আমাদের দিন কত আর করবে বলো? না না বৌমা, না না না। তাহলে দাও, কাকার জন্য আমি সব দুঃখ কষ্ট মাথা পেতে নেব। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন কাকা বাবু, ভগবান যেন এইভাবেই আমাকে চিরদিন ধর্মের পায়ে মাথা নোয়াবার শক্তি দেন। কারণ যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, যথা যথা ধর্ম তথা যথা ধর্ম। তুমি কিছু ভেবো না কাকা, 2-4 দিনের মধ্যেই আমি ভুবনকে ছাড়িয়ে আনবো। ওর পেটে 2 দিন হাজতের ভাত পেটে পড়লেই ও তোমার সঙ্গে কোনোদিন আর অসম্মান করার সাহস পাবে না, আর কোনো দিনও না। যে আমার ছেলেকে হাজতে পাঠিয়েছে তাকেও আমি শ্মশানে পাঠাবো। শুধু অজান্তাই নয়, রাহুল আর তার বাপকেও আমি চিতায় তুলবো। 20 বছর ধরে যে সম্পত্তি আমি ভোগ করছি, দুনিয়ার কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কেউ না। তাহলে তোমরা ভিত পুজো এলে না কেন ভরদ্বাজ? আমরা সেখানে সকাল থেকে হত্যা দিয়ে বসেছিলাম। এদিকে লাইসেন্স জাল করার জন্য ভুবনকে পুলিশ ধরে নিয়ে গেছে। সর্বনাশ করেছে। তাহলে আমাদের সিনেমা হবে না ছোট বাবু? সিনেমা হল মানে? আমি তোমাদের হোটেলে ভিত পুজো আমার কথা ছিল। কিসের হোটেল? কার হোটেল? কোন হোটেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি ঠিক কথা বলছি। আমি তো হোটেলের জন্যই জমিটা আপনার নামে লিখে দিয়েছি। বাজে কথা বলো না। ও জমি তুমি আমাকে বিক্রি করে দিয়েছো। বিক্রি করে দিয়েছি? হ্যাঁ, তুমি নিজে হাতে দলিলে সই করে। কিন্তু আমি তো আপনাকে দলিল না করেই, আপনার কথা বিশ্বাস করেই আপনাকে আমি সই করে দিয়েছি। আদালত বিশ্বাস করবে না বলেন? তার মানে আপনারা আমাকে জোর চুরি করেছেন। ভরদ্বাজ ভট্টাচার্যের সামনে গলা তুলে কথা বলবি না। বেরিয়ে যায় বাড়ি থেকে। যাবো স্যার, আপনি আমাদের ঘর ভেঙেছেন, বাপ ছেলের সম্পর্কটা আলাদা করে দিয়েছেন, জমিটা কেড়ে নিয়ে আমাকে পথের ভিখারি করে দিয়েছে। বেশ করেছি। তোদের মতন কুত্তাদের কোনোদিন স্বর্গে উঠতে পারে না। রাস্তার এটো পাতা খেয়ে যাদের পেট ভরাতে হয়, যা যা ভাগে গেছে। যাবো স্যার, এইবার আমি আমার বাবার কাছে ফিরে যাব। কাল থেকে লড়াইয়ের ময়দানে সত্য ডাক্তার আর একা থাকবে না, তার 2 পাশা থাকবে তার 2 উপযুক্ত সন্তান। তাহলে ভুবনকে কি করে খালাস করবে ভরদ্বাজ? সে কথা পরে ভাববো। আগে আমার দাদা আর তার ছেলে বউকে খতম করতে হবে। দামোদর, বলেন ছোট বাবু। 20 বছর আগে কি জন্য তুই জেল খেটেছিলিস? এই একজনকে বিষ খাইয়ে মেরেছিলাম। আবার সেই বিষটা জোগাড় করে নিয়ে আয়। অনেক দিন পর এ বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, সেই পুজোর প্রসাদের সঙ্গে বিষটা মিশিয়ে দেবে। একসঙ্গে সব কটা শত্রু শেষ হয়ে যাবে। না ছোট বাবু না,
আমি ও পথে আর যাবেন না, পুলিশ আমাদের পিছনে লেগেছে, আমাদের হয়তো দোনে পারে মরতে হবে। সারা রাতে প্রাণের ভয় থাকলে এখানে কাজ করতে এসেছিস কেন? জানিস না ভরদ্বাজ ভট্টাচার্য ভয়ঙ্কর মরম খেলার খেলোয়াড়, অনেক দিন পর আবার সেই খেলার বাঁশিটা বেজে উঠেছে। এবারে মরমটা হবে অনেক সুন্দর, অনেক ভয়ঙ্কর, অনেক মজার আর যন্ত্রণা, নিষ্ঠুর আর পরম শান্তি। আয় কালিদা ছোট বাবু, কামান দেখে বন্দুকের ভয় দেখে এদেশে কিছু মানুষ আর সভ্যতার সিংহাসনে বসে আছে, আর হাজার হাজার মানুষ ডুবে আছে গভীর গভীরতর অন্ধকারে। ওরাই সভ্যতার পিলসুজ, মাথায় প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে বলে উপরের মানুষগুলো আলো পাচ্ছে, আর ওদের গা দিয়ে গড়ি পড়ছে পোড়া তেল। আজকের সভ্যতা যে অসুরকে মানুষের সাজে সাজিয়েছে, তাই তো ভগবান আজ মানুষ দিয়ে মানুষকে ধ্বংস করার কাজ শুরু করেছে। না 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 না, ডাক্তার বাবু মুখে তো ধ্বংসের কথা মানায় না। আপনারা তো সমাজে রোগ ব্যাধির প্রতিকার করবেন। কি দিয়ে প্রতিকার করব? ক্যান্সারের বিরুদ্ধে যে লড়াই আমি শুরু করেছিলাম, শেষ মুহূর্তে এসে সেটা থমকে গেল। কোথায় পাবো অত টাকা? আজ আজ 2 মাস হলো ওই কম্পাউন্ডার জীবনের মাইনেটাও দিতে পারিনি। জানি জীবন, জানি তোকেও তো তোর পরিবার নিয়ে খেয়ে পড়ে বাঁচতে হবে, তাই আমার কাজ ছেড়ে তুই চলে যেতে চাইছিস? ডাক্তার বাবু, আমি গরিব মানুষ, একমাত্র মেয়েটি যখন ক্যান্সার হয় কোনো বড় হাসপাতালে নিয়ে যেতে পারিনি, আপনার কাছেই নিয়ে এসেছিলাম। মেয়ে কিন্তু আমার বাঁচেনি, সেই থেকে তো আপনার কাছে আমি থেকে গেছি। তাহলে আমাকে আর কি বলতে এসেছিস? বিয়ের জন্য সামান্য কটা গয়না করে রেখেছিলাম, সেটাই আপনার কাছে নিয়ে এসেছি। এই যে বিক্রি করে আপনার সাথে আপনি গবেষণা চালিয়ে যান। না জীবন না, এই গয়না আমি নিতে পারবো না। গয়না নয় ডাক্তার বাবু, এটা আমার গুরু দক্ষিণা। কিন্তু ওই গয়না বিক্রি করে কত টাকা পাওয়া যাবে জীবন? 20,000, 30,000 তা দিয়ে তোর গবেষণা হবে না। কেন হবে না? কেন হবে না ডাক্তার বাবু? খড় পাকাতে পাকাতেই তো তবে একটা বড় দড়ি তৈরি হয়, একটা ছোট্ট বীজ থেকে তো বড় একটা বট গাছ তৈরি হয়। আপনি একবার চেষ্টা করে দেখুন, আপনার পাশে হাজার হাজার মানুষ এসে লাইন দেবে। হাজার হাজার মানুষ নয় মেহের চাচা, গোটা দেশ আজ বাবুর পাশে এসে দাঁড়িয়েছে। এই এই কাগজে কি লিখেছে দেখুন। কি লিখেছে? কি লিখেছে? আরে ইয়ে আল্লাহ! রাজা, রাজা তুমি এই খবরটা পড়ে দেখেছো কি? বাবুর ছবি দেখেই আমি এই ছুটতে ছুটতে এখানে নিয়ে এসেছি। কি হয়েছে মেহের আলী? কি লিখেছে ওই কাগজে? ডাক্তার বাবু, হোমিওপ্যাথি সম্মেলনে আপনার 50 বছরের গবেষণার কাগজটা পড়া হয়েছিল। ওরা সেটাকে কি করেছে? আস্থা করে ছেড়ে ছুড়ে ফেলে দিয়েছে। বলো মেহের, বলো, আজ আমি সব দুঃখ সংবাদ সহ্য করতে পারবো? ডাক্তার বাবু, ওরা আপনার 50 বছরের গবেষণার স্বীকৃতি দিয়ে আপনাকে $50,000 পুরস্কৃত করেছে। বর্তমানে আমাদের দেশে যার মূল্য 25 লক্ষ টাকা। বলছেন মেহের চাচা? 25 লক্ষ। 25। বাবা 3 দিন কাজটা দিন, সবার আগে সত্যমীকে খবর দেই। সত্যমী, সত্যমী! কি হলো? কি হলো বাবু? এই আনন্দের দিনে আপনার চোখে জল কেন বাবু? জানি না রে, আজ আমার ভীষণ কান্না পাচ্ছে। ওই টাকার জন্য আমার চেম্বার পুড়েছে। বাবু,
পৈতৃক ভিটেটাও গেছে, এমনকি ছেলে বউ মারা আমায় ছেড়ে চলে গেছে। না বাবা না, আমরা তোমার কাছে ফিরে এসেছি বাবা। ভরদ্বাজ বাবু পায়ের তলার মাটিটা কেড়ে নিয়ে আমাকে পথের ভিখারি করে দিয়েছে। হ্যাঁ বাবা, আমার কারখানার বয়লার বাস করে মেশিন পত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। তাই তো আজ আমরা সবকিছু হারিয়ে আপনি এখন আমাদের শেষ আশ্রয় বাবা। শেষ আশ্রয় মানে? আমরা ব্যাংক লোন নিয়ে আবার ব্যবসা শুরু করো বাবা। তাই এই কাগজটা জামিনদার হয়ে তুমি আমাকে এটা সই করে দাও বাবা। কিন্তু তোরা ধার শোধ করতে না পারলে ওরা যে আমাকে ধরবে। আমরা কথা দিচ্ছি বাবা, 6 মাসের মধ্যে সব টাকা শোধ করে দেব। বড় বংশের অহংকারে আজ আমি নিজেই ছোট হয়ে গেছি বাবা। আপনি আমাদের ক্ষমা করে দিন বাবা। ক্ষমাটা কি গোবিন্দ ঘোষের জল ভরা তালশ্বাস যে দুপোটা চোখের জলের দাম দিলেই তাকে হাতে পাওয়া যাবে? এ তুমি কি বলছো সত্যমি? ওরা ডাক্তার বাবুর নিজের সন্তান। কে সন্তান? যারা একদিন তাদের বাবাকে ছেঁড়া জুতোর মতো ছুঁড়ে ফেলে দিয়ে সুখের স্বর্গে উঠতে চেয়েছিল। সত্যমি শোনো তুমি। কি শুনবো? যে উকিল বাবু বাবাকে উচ্ছেদ করেছিল, এই ছেলেরাই তাকে একদিন নেমন্তন্ন করে মুড়ি ঘন্ট খাইয়েছে। এই বেঈমানদের ক্ষমা নেই। বেরিয়ে যা তোরা। তুমিও কি তাই বলবে বাবা? এই কাগজটা তুমি সই করবে না? আমি কি করব দেখবি? কি করলে বাবা? কাগজটা তুমি ছিঁড়ে ফেললে? হ্যাঁ, কারণ আমি বেঁচে থাকতে আমার ছেলেদের কোনো গ্যারেন্টি পেপার নিয়ে কারোর কাছে হাত পাততে হবে না। আমি আবার তোদের সব কিছু করে দেবো। ভিতরে চল। না বাবা, এটা তোমার বাড়ি নয় বাবা, এটা রাজার বাড়ি। এখানে ওদের কোনো জায়গা নেই। আজ থেকে রাজা আমাদের পরম আত্মীয়। দাদা বাবু? না রে দাদা বাবু নয়, শুধু দাদা হয়ে তোকে হাত জোর করে আমার বোনটাকে আমি তোর হাতে তুলে দিলাম। হ্যাঁ রাজা, সপ্তমীর দায়িত্বটা নিয়ে আমাদের তুই ক্ষমা কর। আয় সপ্তমী আয়। দুঃখের দিনে মিলনই তো সত্যিকারের মিলন রে। আয় রাজা, আজ তোদের দুজনের হাসিতে আমাদের চোখের জল মুছে যা। দেখুন ডাক্তারবাবু, চোখে জল মুছবে কিনা আমি বলতে পারবো না, তবে আমি খোদাকে ডেকে বলবো, খোদা তোমার দুনিয়াতে গরিব শুধু ভাষণ শোনে আর তাদের মাথায় টুপি দিয়ে এদেশের নেতারা সব নোট গুনে। খোদা তোমার দুনিয়াতে গরিব শুধু ভাষণ শোনে, তাদের মাথায় টুপি দিয়ে নেতারা সব নোট গুনে। তাদের মাথায় টুপি দিয়ে নেতারা সব নোট গুনে। খোদা তোমার দুনিয়াতে। আর দেশটা চালায় খুনি ডাকাত, সঙ্গে তাদের চামচা। দেশটা চালায় খুনি ডাকাত, সঙ্গে তাদের চামচা। নেতার জামাই হীরের বোতাম, জনগণের গামছা। দেশটা চালায় খুনি ডাকাত, সঙ্গে তাদের চামচা। নেতার জামাই হীরের বোতাম, জনগণের গামছা। পাগলা মেহের কাঁদছে একা, আজ পাগলা মেহের কাঁদছে একা, সবার মুখে হাসি। হায় ক্ষুদিরাম কাদের জন্যে গলায় পড়লে ফাঁসি তুমি। হায় ক্ষুদিরাম কাদের জন্যে গলায় পড়লে ফাঁসি। আর হায়
ক্ষুদিরাম কাদের জন্য গলায় পড়লে ফাঁসি আর গায়ে ক্ষুদিরাম কাদের জন্য গলায় পড়লে ফাঁসি 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 ওই শয়তানটার ফাঁসি হওয়া উচিত বৌদিমণি। ওই ভরদ্বাজ মানুষ নয়, উনি একটা নর পিশাচ। কিন্তু এতদিন তো আপনি তার ডান হাত হয়ে কাজ করে এসেছেন। পিটির দায়ে পশুর পায়ে প্রণাম করেছি বৌমা। আমারও তো ঘর সংসার আছে, ছেলে মেয়েও আছে, এবার তো পরকালের কথাটাও ভাবতে হবে বৌমা। কিন্তু এতদিন পর হঠাৎ আপনার চৈতন্যটা জেগে উঠলো, এই কথাটা কি করে বিশ্বাস করব বলতে পারেন? বিশ্বাস করলে তো তোমার কোনো লস হবে না বৌমা। দামোদর নিজে বিষ এনে দিয়েছে, আর ভরদ্বাজ নিজে হাতে সেই বীজ মিশিয়েছে। ওই প্রসাদ খেলে, ওই প্রসাদ মুখে তুললে তোমরা কেউ বাঁচবে না। আমি শুধু জোর হাত করে বলছি, আমার নামটা যেন ঘুণাক্ষরেও কেউ না জানতে পারে। পারবে না উকিল বাবু। আপনি আজ আমাদের শুধু মৃত্যুবান থেকেই, আমাদের মৃত্যুর হাত থেকেই বাঁচিয়ে দেননি, ওই ভরদ্বাজ ভট্টাচার্যের মৃত্যুবানটাও আমার হাতে তুলে নিয়েছেন। মরণ খেলা 20 বছর আগে কোজাগরী পূর্ণিমা রাতে যে খেলাটা আমি শুরু করেছিলাম, এক কোজাগরী পূর্ণিমা রাতে সেটা শেষ হবে। একসঙ্গে জ্বলে উঠবে তিনটা চিতা। ডাক্তারটার এত বড় সাহস, আমার নামে হাইকোর্টের নালিশ ঠুকেছে। ভিখিরিটার এত বড় সাহস। ভিখিরিদের সাহসটা ভাবতে ভুল করলে কিন্তু রাজার রাজত্বটা উল্টে যায় বড়দা। তাই শুধু একটা নয়, দুটো কেসের সমন এসেছে। আদালতের নোটিশ চেপে দিয়ে আমার বাড়িটা কোক করেছিলে, হাইকোর্ট সেই কেসটা নতুন করে তদন্ত শুরু করেছে। সেই কেস শুরু হলে সুদে আসলে 3.5 কোটি টাকা জমা দিতে হবে। তাই তো আমি অগ্রিম 5 লাখ টাকা আদালতে জমা করে এসেছি। তাই নাকি? সেই পুরস্কারের টাকার গরমে তুমি বুঝি পুরনো ব্যথাটা ভুলে গেছো ডাক্তার? তাই কথা না বাড়িয়ে আদালতের নোটিশটা নিয়ে নাও ভরদ্বাজ। এই বাড়িতে দাঁড়িয়ে কাকা বাবুকে আপনি নোটিশ ধরাতে পারবেন না। এ তুমি কি বলছো বৌমা? ঠিকই বলছি। আমাদের সংসারে যতই বিরোধ থাক, বাইরের মানুষকে তা ফায়দা তুলতে দেব না। তাই আপনার এই নোটিশ আমার হাতে দিন। আমি এটা ছিঁড়ে ফেলে দিলাম। কি ডাক্তার, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো ভট্টাচার্য বাড়িতে বিরুদ্ধে কিছুটা করাটা অত সহজ ব্যাপার নয়। বাহ বৌমা বাহ, ওই নোটিশটা ছিঁড়ে ফেলার জন্য বুঝি তুমি আমাকে নিমন্ত্রণ করে ডেকে এনেছো? হ্যাঁ, কারণ এ বাড়ির বিরুদ্ধে আমি কাউকে কোনো মামলা করতে দেব না। আপনার ছেলের জমি আর আপনার বসত বাড়ির দলিল দুটো আজ আমি আপনার হাতেই ফিরিয়ে দেব। বৌমা, ওই দলিলগুলো আমাদের স্টেটের সম্পত্তি, যার মালিক হলো এই রাহুল। তাই তো আমি নিজেই অজান্তাকে বলেছিলাম ওই দলিলগুলো ডাক্তারবাবুকে ফিরিয়ে দিতে। তুই বলেছিলিস? হ্যাঁ কাকা, ডাক্তারবাবুই আমার বাবাকে সুস্থ করে তুলেছিলেন, তাই ওই দলিল ফিরিয়ে দিয়ে আমি সেই ঋণটা শোধ করলাম। তাহলে এই আনন্দ দিনে আপনারা সবাই মিলে এই লক্ষ্মী পুজোর প্রসাদ খেয়েই মিষ্টি মুখ করুন। আসুন আসুন সত্যবাবু, প্রসাদ নেই।
না 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 না, তা হয় না, না না। এ বাড়ির নিয়ম অনুযায়ী প্রথম রাহুল খাবে, তুমি আর বৌমা প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করবে, তার আগে তো কেউ খাবে না। ঠিক বলেছিস ভরদ্বাজ, ঠিক বলেছিস। ভাই রাহুল, আয় প্রসাদ খা। না না রাহুল না, এই প্রসাদ তুমি খেও না, এতে এতে বিষ মেশানো আছে। বিষ মেশানো আছে? এ তুমি বলছো বৌমা? কে বিষ মেশাবে? কেন মেশাবে? যে মানুষটা একদিন তোমার বাবাকে খুন করেছিল, সেই কাকা বাবু আমাদের সবাইকে এই বিষ খাইয়ে মারতে চাইছে। সত্যি কি মিথ্যা সেটা প্রমাণ করার দায়িত্ব আমার। এই অজন্তা দেবী যখন টেলিফোন করে থানায় অভিযোগ জানিয়েছে, তখন ওই প্রসাদ আমি বাজেয়াপ্ত করে নিয়ে যাব, আর সেই সঙ্গে আপনাকেও থানায় যেতে হবে ভরদ্বাজ বাবু। কাকে কি বলছো অফিসার? আমি কিছুতেই থানায় যাব না। তাহলে জেনে রাখুন, আপনার নামে গ্রেপ্তারি পরোয়ানা হাতে নিয়েই আমি এসেছি। তাহলে তাহলে এক্ষুনি আমি সবার সামনে ওই প্রসাদ খেয়ে প্রমাণ করব যে ওতে কোনো বিষ নেই, থাকতে পারে না। দাও দাও বাবা, তুমি আমাকে দাও। কিন্তু রাহুল, বৌমা যখন বলছে, যে যাই বলুন তাতে আমার কিচ্ছু যায় আসে না। দাও, তুমি তুমি প্রসাদ আমাকে দাও বাবা, দাও। না না, এই প্রসাদ আমি তোমাকে কিছুতেই খেতে দেব না, কিছুতেই না। কিন্তু সত্য মিথ্যের মীমাংসা করতে হলে একজন তো ওটা কাউকে খেতেই হয়। তাহলে এক কাজ করো, ওটা তুমি আমার হাতে দাও রাহুল, আমি ব্যাপারটা পরিষ্কার করে দিচ্ছি। আসুন স্যার, আপনার নামে যখন অভিযোগ উঠেছে, তাহলে আপনি এই পায়েসটা খেয়ে এর সত্যি মিথ্যেটা প্রমাণ করে দিন। চিৎকার করে কোনো লাভ নেই ভরদ্বাজ বাবু, এটা খান, খেয়ে খেয়ে প্রমাণ করে দিন। খান খাও, খান খান, ধরুন ধরুন। প্রসাদটা খান আপনি। পায়েসটা বড় ভালো হয়েছে বৌমা, আর একটু দেবে নাকি? কি হলো, চুপ করে আছো কেন? কোথায় গেল তোমার বিষ? ছি 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 ছি, এইভাবে এই মানুষটাকে তুমি সর্বনাশ করতে চেয়েছিলে? না রাহুল না, তুমি বিশ্বাস করো, উকিল বাবু এসে বললেন যে Shut up! আজ বুঝতে পারলাম টাকার লোভে তুমি আমাকে বিয়ে করে এনেছো, সেই জন্যই টাকার হাত থেকে সব ক্ষমতা তুমি কেড়ে নিয়েছো, সেরেস্তা সিন্ধুকের চাবি নিয়েছো। না রাহুল না, আমি যা কিছু করেছি তোমাদের ভালোর জন্যই করেছি, আজ সেই জন্যই আমাকে ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। আমি আমি তোমার গাছে Don't touch me! তোমার সিথির সিঁদুর মুছে দিয়ে আজ আমি আমার বিয়ের বন্ধনকে ভেঙে দিলাম। গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। যাবো যাবো রাহুল, যাবো। আমি ভুল করে অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলাম, চলেই যাবো। অফিসার, তুমি ওকে অ্যারেস্ট করো, খুঁজে বার করো কি উদ্দেশ্য নিয়ে এই শয়তানি এ বাড়িতে এসেছিল। নিশ্চয়ই করবো স্যার। উনি শুধু আপনার সর্বনাশ করেননি, মিথ্যে অভিযোগ করে পুলিশকে বিভ্রান্ত করেছে। আসুন অজন্তা দেবী, ইউ আর আন্ডার অ্যারেস্ট। যাচ্ছি। কাকাবাবু, আপনার ডায়েরি প্রথম পাতায় নিশ্চয়ই আপনার জন্মদিনের তারিখটা লেখা আছে, আর শেষ পাতায় আমার জেল থেকে ছাড়া পাওয়ার তারিখটা লিখে রাখবেন, কারণ ওটাই হবে আপনার মৃত্যুর তারিখ। কাজটা বোধহয় ঠিক হলো না রাহুল, কারণ একটা দড়িকে সাপ বলে ভুল করলে হয়তো আমাদের লজ্জা পেতে হয়, কিন্তু একটা সাপকে দড়ি বলে ভুল করলে নিজের জীবন দিয়ে তার মাসুল গুনতে হয়। তবু এ জগতে শুধু ভুলের খেলাই চলে। উট
কচি পাতা ফেলে রেখে শুধু কাঁটা পাতা চেপোয়, মুখ দিয়ে তার ঝরঝর করে রক্ত ঝরে, তবু সে কোনো কথা বলতে পারে না। ঝুট হ্যায় ঝুট, সব ঝুট হ্যায়, ঝুট হ্যায়, সব ঝুট, সব ঝুট। কাকা, অজান্তের এতদিনের সব অত্যাচারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি কাকা। কাল থেকে সংসারের সব দায়িত্ব আমার তোমাকেই তুলে নিতে হবে। নিশ্চয়ই নেব। তোরা ভুল করলে আমার ভালোবাসার দরজা থেকে বন্ধ করে রাখতে পারি না। তাই তো আমিও ঠিক সময় তোমার ভালোবাসার ভাগ বসাতে এসেছি ভরদ্বাজ। আসার সময় বাড়ির সদর দরজাটা বন্ধ করে দিয়ে তালা দিয়েছে। আর কোনো উটকো ঝামেলা এসে আপনার কাজে বাধা দিতে কে বাধা দেবে? এতদিন ধরে যে কাকা বাবুর বিরুদ্ধে ষড়যন্ত্র জাল বুনেছিল, একটু আগেই তাকে সেই পাপের শাস্তি পেতে হয়েছে। না রে না, অজান্তার কোনো দোষ নেই। ও বেচারিকে আমি ফাঁসিয়ে দিয়েছি। তুমি ফাঁসিয়ে দিয়েছো মানে? আমি সত্যি সত্যি আমি প্রসাদে বিষ মেশাতে চেয়েছিলাম। আমি সুরেনকে দিয়ে বৌমার কাছে খবরটা পাঠিয়েছি। শেষ সময় প্রোগ্রামটা একটু চেঞ্জ করি, আর অজান্তাও বোকার মতো আমার এদের ফাঁদে ফেসে গেল। এসব তুমি কি বলছো কাকা? কথাটা অজান্তা বহুবার বলেও তোকে বিশ্বাস করাতে পারিনি, তাই আমি দুঃখের সামনে স্বীকার করছি, আমি আমার বাবাকে খুন করেছিলাম। দাদাকে ইঞ্জেকশন দিয়ে পাগল সাজিয়ে রেখেছিলাম। ও কথা বলো না কাকা। এই মাথার উপরে আকাশটা হয়তো বজ্র হয়ে ভেঙে পড়বে। চাপ চালা, সব কাব্য শোনার সময় নেই। চট করে এই কাগজটা সই করে দে। কিসের কাগজ ওটা? আমুক্তারনামা, অর্থাৎ তুমি সজ্ঞানে পাওয়ার অফ অ্যাটর্নি করছো ভরদ্বাজকে। আর ইচ্ছা করলেই ভরদ্বাজ এই সব কিছু বেচে দিতে পারে। না রাহুল না, তুই কিছুতেই ওই কাগজে সই করবি না। সই না করলে আপনাকে গুলি করে মারবো। ইউ স্কাউন্ডার! এই হাত দিয়ে যদি বাপের মুখাগ্নি করতে চাস, তাহলে লক্ষ্মীর ছেলে হয়ে সই করে দে। না রাহুল না, আমাকে মেরে ফেললো, তুই কিছুতেই ভরদ্বাজকে সম্পত্তি নিয়ে দিবি না। আয় কালিদাস, আমার দাবি আমি কি করবো দামোদর, আর তার মধ্যে রাহুল যদি সই না করে, তাহলে চোখ বুঝিয়ে তুই গুলি চালাবি। না না না, এক, দুই, না, ক্ষমতা কই চালাবে না। দাও 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 কাগজ দাও। আমি সই করে দিচ্ছি। এবার আমার বাবাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তাই কি হয় রে বাবা, এখন তোদের আমি দুজনকেই খতম করে তার দুটো বাড়িতেই পুঁতে রাখবো। চোখের জলে তোদের আমি রোজ ছবিতে পালা পড়াবো, আর তোর দেখা না ভরদ্বাজ না, তুই আমাকে মেরে ফেল, কিন্তু দয়া করে আবার রাহুলকে তুই ছেড়ে দে। তোদের কষ্টটা দাদা আমি বুঝতে পারছি, তাই তোমাদের দুজনকে একসঙ্গেই ওপরে পাঠিয়ে দিই। সুরেন, তুই রাহুলের মাথায় পিস্তল দাও। আমি 1, 2, 3 বললেই দুজনেই একসঙ্গে গুলি চালাবো।
মাথার ওপর হাত তুলে দাঁড়াতে বলুন, না এখনই আপনার মাথার খুলিটা আমি উড়িয়ে দেব। এই শালারা হা করে দেখছিস কি? বন্দুক ফেল। তুমি কি করে ফিরে এলে বৌমা? ও তোমার বৌমা নয় বাবা, ও সিআইডি ইন্সপেক্টর অজন্তা রায়। সিআইডি ইন্সপেক্টর? হ্যাঁ, সিআইডি ইন্সপেক্টর। তাই ওকে ফাঁসাতে গিয়ে আপনি নিজেই ফেঁসে গেছেন স্যার। এবারে হাত বাড়িয়ে ওই পুলিশ অফিসারের কাছে আপনার গয়নাটা আপনি পরে নিন। মেহের আলী। মেহের আলী নন, উনি ডিএসপি সিআইডি মমতাজ আহমেদ। এক কাজ করো, তুমি ওই ওই মালটাকে, ওইটাকে আর ওই দুটোকে নিয়ে গিয়ে গাড়িতে তোলো, তারপর আমি দেখছি। ওই উকিলটাকে যাও গাড়িতে তোলো। চলুন। তার মানে অজান্তার সত্যিকারের পরিচয়টা তুই আগে থেকেই জানতিস রাহুল? হ্যাঁ, ওই ডাক্তারবাবুর চিঠির সূত্র ধরে আমার আর অজান্তার উপর তদন্তের ভার পড়েছিল। তাই কলকাতার কোনো এক নাইট ক্লাব থেকে অজান্তাকে বউ করে নিয়ে এসে রাহুল এ বাড়িতে নিয়ে এসেছিল। আর এতদিন রাহুল ওর স্বামীর ভূমিকায় অভিনয় করে গেছে শুধুমাত্র ওর কাকার মুখ থেকে 20 বছর আগের সেই খুনের ঘটনাটা জানবার জন্য। কিন্তু আমার বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই, আদালতে প্রমাণ করতে পারবেন না। পারবো। আপনার নিজের মুখে বলা স্বীকারোক্তিটা এই মোবাইলে বন্দি হয়ে গেছে ভরদ্বাজ বাবু। সরি কাকা বাবু। সুতরাং নিজের বাবাকে খুন করার অপরাধে আপনাকে ফাঁসিতে ঝোলাতে আমার আর কোনো অসুবিধা হবে না। অফিসার, এটাকে নিয়ে যান। চলুন। এনেকে চলুন। নিন গাড়ি চলুন। তুই আমাকে ছেড়ে চলে যাবি মা? যেতে হবে, যেতে হবে, কারণ অজান্তা এখন সরকারি ডিউটিতে আছে। কিন্তু আমি 1 মাসের ছুটি চাই স্যার। ছুটি? কিন্তু কেন? পুলিশের চাকরি করলেও আমি তো একটা মেয়ে। এই এই সংসারে অভিনয় করতে করতে আমার নারী জীবনে খাতায় পাতায় একটু একটু করে একটা সত্যের ছবি ফুটে উঠেছে। জানি না রাহুল কি বলবে। একদিন নতুন করে পড়াবো বলেই তো তোমার মিথ্যে সিঁদুরটা মুছে দিয়েছিলাম অজান্তা। তাহলে আয় মা, ওই নরক হয়ে যাওয়া বাড়িটাকে বাঁচা। এই লক্ষ্মী পুজোর রাতে আমি ঘরের লক্ষ্মীকে বরণ করি, 20 বছরের অন্ধকার মুছে দিয়ে আজ এই তুই সংসারে অমাবস্যায় পূজা করি। আরে কি হলো, আপনারা চুপ করে বসে থাকবেন? একটু উলু তো দিন, আমি সঙ্গে একটা গান গেয়ে দিই। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমার ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে, আমার ঘরে থাকো আলো করে, আমার ঘরে থাকো আলো করে। নমস্কার, আমাদের যাত্রা অনুষ্ঠান অমাবস্যার কোজাগরি এখানেই শেষ হলো।